আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু দ্য লেকচার অফ মেজারমেন্ট অ্যান্ড ইনস্ট্রুমেন্টেশন। আজকের টপিক অ্যানালগ মিটার্স। এখানে অ্যানালগ মিটার্স বলতে অ্যানালগ অ্যামিটার, ভোল্ট মিটার এবং ওহম মিটার নিয়ে আমরা আলোচনা করব, যেগুলো আমাদের ইলেকট্রিক্যাল খুবই গুরুত্বপূর্ণ তিনটা কম্পোনেন্ট, কারেন্ট, ভোল্টেজ এবং রেজিস্ট্যান্স মাপতে সহায়তা করে। আচ্ছা, তো সবগুলো যে ইনস্ট্রুমেন্টেশন আছে সবগুলোরই আমাদের যে কারেন্ট ফ্লো যেটা কন্ট্রোল করা হয় সেটা রেজিস্টর দিয়ে করা হয়। তাছাড়া যদি ফান্ডামেন্টাল অপারেটিং প্রিন্সিপাল বলি, এখানে আমাদের ডিফ্লেক্টিং টর্ক নামক একটা জিনিস এখানে কাজ করে। তো শুরু করা যাক তাহলে। প্রথমে আসি হচ্ছে অ্যানালগ অ্যামিটার আর ভোল্ট মিটার। এই দুইটার ফান্ডামেন্টাল কোনো ডিফারেন্স নাই অপারেটিং প্রিন্সিপালের দিক থেকে। সবগুলো অ্যামিটারের যে অ্যাকশনগুলো আছে, অ্যামিটার বা ভোল্টমিটার অ্যাকশন, শুধুমাত্র ইলেকট্রোস্ট্যাটিক টাইপ অফ ইনস্ট্রুমেন্ট বাদ দিয়ে এগুলো হচ্ছে ডিফ্লেক্টিং টর্ক এর উপর নির্ভর করে। এখন ডিফ্লেক্টিং টর্কটা কিসের ভিত্তিতে প্রডিউস হয়? আমাদের এটার ভিতরে ইলেকট্রিক কারেন্ট যখন ফ্লো হয় তখন এই ডিফ্লেক্টিং টর্ক প্রডিউস হয়, এবং সেই টর্কের উপর ডিপেন্ড করে আমাদের এখানে যেই ইন্ডিকেটর কাঁটাটা থাকে সেই কাঁটাটা হচ্ছে কোনো দিকে ঘুরে সেখান থেকে আমরা এটা মেজার করতে পারি, এবং কতটুকু কারেন্ট এটার মধ্যে ফ্লো হবে সেটা পুরোটাই কন্ট্রোল করে হচ্ছে রেজিস্ট্যান্স বা রেজিস্টর। আচ্ছা, তাহলে আমরা প্রথমেই বলি অ্যামিটার এবং ভোল্টমিটারের ফাংশনাল কোনো পার্থক্য নেই। ফাংশনালিটির বেসিকই হচ্ছে আমাদের ডিফ্লেক্টিং টর্ক। শুধুমাত্র পার্থক্যটা কোথায়? পার্থক্যটা হচ্ছে অ্যামিটারে যে টর্কটা প্রডিউস হয় সেই টর্ক প্রডিউসের জন্য যে কারেন্টটা দরকার সেটা হচ্ছে আসে কোথা থেকে? সেটা এই মিটারটার মধ্যে দিয়েই ফ্লো হয়। ওকে, আর যখন ভোল্ট মিটার তখন এই টর্কটা প্রডিউস হয় এমন একটা কারেন্ট দিয়ে যেটা কিনা ওইখানে যেই ভোল্টেজটা মাপবো সেটার প্রপোর্শনাল। ওকে, তাহলে আমরা যেটা করি, আমরা হচ্ছে অ্যামিটারকে সাধারণত কিসে কানেক্ট করি? সিরিজে কানেক্ট করি, এবং ভোল্ট মিটারে হচ্ছে প্যারালালি কানেক্ট করি। যেই কম্পোনেন্টের অ্যাক্রসে কারেন্ট মাপতে হবে বা অ্যাক্রসে ভোল্টেজ মাপতে হবে, অ্যামিটার হলে সেটা হচ্ছে সিরিজে কানেকশন হয় এবং ভোল্ট মিটার হলে সেটা প্যারালালি কানেকশন হয়। তাহলে আমাদের অ্যামিটারে যখন আমরা আসি, অ্যামিটারটা যে ডিফ্লেক্টিং টর্কটা উৎপন্ন হয় সেটা প্রডিউস করে এমন একটা কারেন্ট, ডিফ্লেক্টিং টর্ক প্রডিউস বাই দ্য কারেন্ট, যেটাই আমরা মাপতে চাচ্ছি। কারেন্ট টু বি মেজার্ড, এভাবে সংক্ষেপে লিখে দিই। ওকে, আর ভোল্ট মিটারের ক্ষেত্রে আমাদের ডিফ্লেক্টিং টর্ক produced by the current which is proportional to the voltage to be measured. তো আলটিমেটলি দেখা যাচ্ছে আমাদের যে কারেন্ট হচ্ছে মেজার করতেছে, দুইটা ডিভাইসই কারেন্ট মেজার করতেছে। সো আমরা বলতে পারি অ্যানালগ ভোল্টমিটার এবং অ্যামিটার দুটোই আসলে কারেন্ট মেজারিং ডিভাইস। তো আমাদের লাস্ট যে কনক্লুশনটা আসলো সেটা হচ্ছে বোথ আর অ্যামিটার এবং ভোল্টমিটার বোথ আর এসেনশিয়ালি কারেন্ট মেজারিং ডিভাইস। এখন আমাদের কতটুকু কারেন্ট ফ্লো হবে সেটা ডিপেন্ড করবে এই মিটারটা যেভাবে বানানো হয়েছে এটার কনস্ট্রাকশনের ভিতরে কতটুকু রেজিস্টর এটার মধ্যে দেওয়া আছে। ওকে, আচ্ছা, এখন এই যে কোনো একটা মেজারিং ইনস্ট্রুমেন্টের আমাদের কিছু রিকোয়ারমেন্ট থাকে, যেমন আমরা অলরেডি আগের ক্লাসে দেখে এসেছি যে এটার প্রিসিশন, অ্যাকুরেসি কীরকম হবে সেটা বাদ দিয়ে বানানোর সময় আমাদের ইলেকট্রিক্যাল মেজারমেন্টের দিক থেকে কিছু রিকোয়ারমেন্ট আছে। সেই রিকোয়ারমেন্ট দুটা হলো, আমরা তাহলে বলি এসেনশিয়াল যে রিকোয়ারমেন্ট, এসেনশিয়াল রিকোয়ারমেন্ট দুইটা হবে। ফার্স্টেরটা হচ্ছে আমরা এটা আসলে কারেন্ট মেজার করার জন্য মাপতেছি। এখন আমি ধরলাম যে আমি কিছু একটা মাপতেছি এবং মাপতে গিয়ে ওই ইনস্ট্রুমেন্টটাই আমার এখানে যেই ক্যারেক্টারিস্টিকগুলো আছে সেটা চেঞ্জ করে দিল, এটা কখনোই আমাদের ডিজায়ারেবল না। তাহলে আমরা যখন কোনো একটা সার্কিটে কোনো একটা ইনস্ট্রুমেন্ট ইন্ট্রোডিউস করব
যেটা মাপার জন্য এটা হচ্ছে দেওয়া হয়েছে, এটা কখনোই সার্কিটের যে কন্ডিশনটা আছে, মানে সার্কিটটা কি অবস্থায় আছে, সার্কিটের ভিতরে কত কারেন্ট ফ্লো হচ্ছে, অ্যাকচুয়ালি বিভিন্ন ব্রাঞ্চে যে পরিমাণ কারেন্ট বা হচ্ছে বিভিন্ন নোডে যে পরিমাণ ভোল্টেজ, সেটাকে সে কোনোভাবেই বদার করবে না। তাহলে আমরা যখন ইনস্ট্রুমেন্টেশন এটা দিব, সেটা সার্কিটের কন্ডিশনটা অল্টার করবে না। তাইলে এখানে আমাদের ফার্স্ট শর্ত হচ্ছে ডাজ নট অল্টার দ্য সার্কিট কন্ডিশন। ওকে, সো এটা একটা। সেকেন্ডলি আমাদের কি থাকতে হবে, আমাদের পাওয়ার কনজামশনটা নিয়ে ভাবতে হবে। আমরা যদি এরকম দেই যে আমরা যেখানে সার্কিটটাতে পাওয়ার সাপ্লাই দিচ্ছি, ইনস্ট্রুমেন্টটা বসানোর পরে আমার পাওয়ার কনজামশন বেড়ে গেল, ইনস্ট্রুমেন্টটাই এখানে প্রচুর পরিমাণ পাওয়ার নিয়ে নিচ্ছে, সেটা কখনোই হতে দেওয়া যাবে না। তাইলে এখানে পাওয়ার কনজামশন বাই দ্য ইনস্ট্রুমেন্ট মাস্ট বি স্মল। একটু কথা অ্যাড করে দিই, ফর দেয়ার অপারেশন, মানে তারা ঠিকভাবে অপারেট করার জন্য। আমি এটাকে কানেক্ট করে রাখলাম, অফ করে রাখলাম, তাহলে পাওয়ার কনজামশন করছে না, এটা কখনো হতে পারে না। তো যখন তারা অপারেটিং মোডে থাকবে, তখন অবশ্যই তাদের পাওয়ার কনজামশনটা লো হতে হবে। ওকে, তাহলে আমাদের ইলেকট্রিক্যাল যে মেজারমেন্ট ইনস্ট্রুমেন্ট থাকবে, সেক্ষেত্রে আমাদের এই দুটো কন্ডিশন অবশ্যই ফুলফিল করতে হবে। শুধু ইলেকট্রিক্যাল মেজারমেন্টের ক্ষেত্রে না, যে কোনো মেজারমেন্টের ক্ষেত্রেই আমাদের যদি কোথাও পাওয়ার কনজামশনের ব্যাপার থাকে, কখনোই আমরা চাইবো না যে ইনস্ট্রুমেন্টটা কোনো ধরনের পাওয়ার আমার কনজিউম করে নিক, বা আমার সার্কিটের কোনো ক্ষতি করুক, বা আমার সিস্টেমের কোনো ক্ষতি করুক। ওকে, আচ্ছা, তাহলে আমরা আগেই জানি অ্যামিটারটাকে আমরা হচ্ছে সিরিজে কানেক্ট করি। ধরলাম হচ্ছে এখানে আমার সিম্পল একটা সার্কিট আঁকি, আমি সিম্পল সার্কিটে এখানে একটা রেজিস্ট্যান্স আছে, যদি আমরা কারেন্ট মাপতে চাই তাহলে এটাকে সিরিজে কানেক্ট করব, এবং এটার অ্যাক্রসে যদি ভোল্টেজ মাপতে চাই তাহলে আমরা ভোল্ট মিটারকে প্যারালালি কানেক্ট করব। এটা আমরা ছোটবেলা থেকে পড়ে আসছি। এটার পেছনে কারণ কি, আমাদের এই যে পাওয়ার কনজামশনটা যেন লো হয়। তাহলে আমরা জানি এই কারেন্ট মেজারিং ডিভাইস, এটার মধ্যে একটা কারেন্ট ফ্লো হচ্ছে। সো অ্যামিটারের ক্ষেত্রে যে পাওয়ার কনজামশনটা, সেই পাওয়ার কনজামশনটা কত হবে, আই স্কোয়ার আর। এখানে আরটা অবশ্যই অ্যামিটারের ইন্টারনাল রেজিস্ট্যান্স বোঝাচ্ছে, ঠিক আছে। তাহলে এখন আর এরটা, এই পাওয়ার কনজামশনটা লো হওয়ার জন্য অবশ্যই আর শুড বি নেগলিজিবল। আর একইভাবে ভোল্ট মিটারের ক্ষেত্রে এটাকে যেহেতু প্যারালালি কানেক্ট করা হয়, তাহলে ভোল্ট মিটারের অ্যাক্রসে যে পাওয়ার কনজামশনটা, সেটা হবে ভি স্কোয়ার ডিভাইডেড বাই আর ভি। আর ভি দিয়ে বোঝাচ্ছে ইন্টারনাল রেজিস্ট্যান্স অফ দ্য ভোল্ট মিটার। তাহলে এক্ষেত্রে যদি এই পাওয়ার কনজামশনটা লো হতে হয়, তাহলে অবশ্যই আমাদের আর ভি শুড বি ভেরি হাই, যেন এটার মধ্যে দিয়ে কোনো ধরনের মানে কারেন্ট ফ্লো না হয় এবং এটা কোনো ধরনের পাওয়ার কনজামশন না করে। আচ্ছা, এরপর আমরা আসি আমাদের টাইপস অফ ইনস্ট্রুমেন্ট ইউজড অ্যাজ অ্যামিটার অ্যান্ড ভোল্টমিটার। হচ্ছে পার্মানেন্ট ম্যাগনেট মুভিং কয়েল, মুভিং আয়রন, ইলেকট্রোডাইনামোমিটার, হট ওয়্যার, থার্মোকাপল, ইন্ডাকশন, ইলেকট্রোস্ট্যাটিক এবং রেকটিফায়ার। তো প্রথমটা যেটা, সেটা সব থেকে বেশি কমন, পার্মানেন্ট ম্যাগনেট মুভিং কয়েল এবং মুভিং আয়রন যেটা, এই দুটোর ফাংশনালিটির মধ্যে খুব একটা পার্থক্য নেই। এইটা দুটোই হচ্ছে ম্যাগনেটিক ইফেক্ট অফ কারেন্ট, মানে একটা তারের মধ্যে দিয়ে বা একটা কয়েলের মধ্যে দিয়ে, অথবা যদি আরও স্পেসিফিক্যালি বলি যে একটা কন্ডাক্টরের মধ্যে দিয়ে যখন কারেন্ট ফ্লো হয়, তখন সেখানে ম্যাগনেটিক ইফেক্টটা কী ধরনের উৎপন্ন হচ্ছে, সেটার উপর ভিত্তি করে এই দুটোর মানে ওয়ার্কিং প্রিন্সিপালটা কাজ করে। তার মধ্যে মুভিং আয়রনটা একটু চিপেস্ট, কারণ আমরা জানি আয়রনের দাম কম, সো এই কারণে এটা হচ্ছে চিপেস্ট। তো এই দুটোই ডিভাইসই আমাদের ডিসি অথবা এসি বোথ কারেন্ট মাপার জন্য ব্যবহৃত হয়ে থাকে। আর এরপর আছে ইলেকট্রোডাইনামোমিটার। তাহলে আমরা যদি বলি এই দুটো হচ্ছে এসি ডিসি দুটোর ক্ষেত্রেই ব্যবহৃত হয়। ইলেকট্রোডাইনামোমিটার যেটাও এসি ডিসি দুইটাতেই ব্যবহৃত হয়, এবং এদের হচ্ছে এসি এবং ডিসির ক্ষেত্রে ক্যালিব্রেশনটা সেম থাকে। আর ট্রান্সফার ইনস্ট্রুমেন্ট হিসেবে এরা খুব ভালো ব্যবহৃত হয়। তো এটার পাশে আমি ট্রান্সফার ইনস্ট্রুমেন্টটা আপাতত লিখে রাখি। পরবর্তীতে আমরা এগুলো ডিটেলস পড়ব, তখন আরও কনস্ট্রাকশন এবং ওয়ার্কিং প্রিন্সিপাল ডিটেলস দেখা যাবে। আচ্ছা, এরপর যেটা আছে থার্মাল ইনস্ট্রুমেন্ট। থার্মাল ইনস্ট্রুমেন্টেশনের অ্যাডভান্টেজ হচ্ছে এদের ক্যালিব্রেশনও বোথ ডিসি অ্যান্ড এসি হচ্ছে সেম। তাছাড়াও অল্টারনেটিং কারেন্ট মেজারমেন্টের জন্য এরা হচ্ছে বেশি সুইটেবল। কেন? কারণ এদের ডিফ্লেকশনটা ডিরেক্টলি ডিপেন্ড করে হিটিং ইফেক্টের ওপর।
সো অল্টারনেটিং কারেন্টের যে আরএমএস ভ্যালু আছে সেটা এসে আমাদের একটা কয়েল বা একটা কন্ডাক্টরের টেম্পারেচার কিভাবে চেঞ্জ করছে সেক্ষেত্রে আমরা থার্মোকাপল বা থার্মাল যে ইনস্ট্রুমেন্ট যেমন হট ওয়্যার বা থার্মোকাপল দুইটার ক্ষেত্রেই ব্যবহার করতে পারি। এবং এদের যে রিডিংগুলো আছে এই রিডিংগুলো হচ্ছে ফ্রিকোয়েন্সি বা কারেন্টের জন্য ওয়েভফর্ম কীরকম এগুলোর উপর ডিপেন্ড করে না। সো এটা খুবই সুবিধাজনক আর কি। আচ্ছা, এরপর আছে হচ্ছে আমাদের ইন্ডাকশন প্রিন্সিপাল। ইন্ডাকশন প্রিন্সিপাল সাধারণত ব্যবহৃত হয় আমাদের এসির জন্য। আমরা জানি ইন্ডাকশন বা ইন্ডাক্টর কথাটা আসেই অল্টারনেটিং কারেন্টের ইফেক্ট থেকে ম্যাগনেটিক ফিল্ড প্রডিউস হয় সেখান থেকে। তাহলে আমাদের ইন্ডাকশন প্রিন্সিপাল সাধারণত ওয়াট আওয়ার মিটারের ক্ষেত্রে ব্যবহৃত হয়, নর্মালি অ্যামিটার বা ভোল্ট মিটার হিসেবে ব্যবহৃত হয় না। এবং কারণ কি, এদের হচ্ছে হাই কস্ট থাকে এবং ইন্ডাকশন ইনস্ট্রুমেন্টগুলো অ্যামিটার এবং ভোল্ট মিটার হিসেবে কাজ করলে খুব একটা অ্যাকুরেট ভ্যালু দেখায় না। এর থেকে ওয়াট আওয়ার মিটার হিসেবে কাজ করলে এরা খুব ভালো কাজ করে আর কি। আচ্ছা, তো মোটামুটি এগুলোর পরিচিতি এতটুকুই। আমরা হচ্ছে পার্মানেন্ট ম্যাগনেট মুভিং কয়েল যেটা সেটা আর কি একটু বিস্তারিত পড়ব। তাহলে পার্মানেন্ট ম্যাগনেট মুভিং কয়েলে যদি আসি, এটা আমাদের পার্মানেন্ট ম্যাগনেট মুভিং কয়েলের কনস্ট্রাকশন। যেটাকে আমরা সংক্ষেপে বলছি পিএমএমসি। ওকে, তাহলে এটা আসলে আমাদের ডিয়ারসনভাল একটা থিওরেম আছে যেটা আমরা হয়তো বা সার্কিটে কিছু একটা পড়ে এসেছি, বা সার্কিটে না পড়লেও ফিজিক্সের আমাদের যেই ইয়াটা থাকে, কনস্ট্রাকশনটা থাকে, সেটার ক্ষেত্রে পড়ে এসেছি আর কি। আমাদের যে ডিয়ারসনভাল মেথড, এই মেথডটা নিয়ে যদি বলি, আমরা জানি একটা পার্মানেন্ট ম্যাগনেটের ভিতরে এখানে ম্যাগনেটিক ফিল্ড থাকে। এখন এই ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে আমরা যদি কোনো একটা কয়েলকে প্রতিষ্ঠা করি, তাহলে আমাদের ম্যাগনেটিক ইন্ডাকশন বা এই কয়েলের মধ্যে দিয়ে যখন ম্যাগনেটিক ফিল্ডটা যখন কয়েলকে এসে ইফেক্ট করে, তখন এখানে আমাদের একটা ফোর্স প্রডিউস হয়। আমরা জানি এই ফোর্স ইকুয়াল টু ILB সাইন থিটা, এটা আমরা পড়ে এসেছি। এখানে কারেন্ট যে দিক দিয়ে যদি প্রডিউস হয় তাহলে এক ধরনের কাজ করবে, আবার উল্টাভাবে যদি বলতে পারি যে এখানে যদি ম্যাগনেটিক ফিল্ড থাকে সেই ফিল্ডটা এখানে একটা ফোর্স ক্রিয়েট করবে। আমাদের যদি একটা ইলেকট্রন থাকে বা একটা চার্জ থাকে, সেক্ষেত্রে আমরা ইউজ করি কিউভিবি সাইন থিটা, এবং যদি ইলেকট্রনের ফ্লো বা যেটাকে আমরা বলি হচ্ছে কারেন্ট সেটা থাকে, তাহলে এটাকে বলি হচ্ছে ILB সাইন থিটা। এবং এই ফোর্সটা ফ্লেমিংয়ের লেফট হ্যান্ড রুল হিসেবে আমরা বের করতে পারি এটার দিকটা কোন দিকে হবে। তাহলে এই যে এই কনসেপ্টটাই ব্যবহার করা হচ্ছে ডারসনভাল মিটার মুভমেন্টে। তাহলে এখানে আমরা কি করি, এই যে ডান পাশের এই চিত্রটা যদি দেখি, যদিও এটা হচ্ছে আমাদের পিএমএমসির কনস্ট্রাকশনটা, বাট এখানেই বলার চেষ্টা করছি যে এখানে একটা নর্থ পোল এবং এখানে যদি একটা সাউথ পোল থাকে, এবং মাঝখানে যেটা সেখানে আমাদের একটা কয়েল, যে কয়েলটা কিনা রোটেট করা পসিবল। তার মানে মাঝে যদি আমি একটা রোটেটিং কয়েল রেখে দিই, এই ম্যাগনেটটার ফিল্ড ইফেক্টের কারণে এই কয়েলটা রোটেট করবে, এবং এই কয়েল যখন রোটেট করবে এখানে একটা স্প্রিং আছে, এখানে একটা স্প্রিং আছে, এবং এটার সাথে আমার একটা ডিফ্লেক্টর অথবা পয়েন্টার, অথবা আমি সহজ বাংলায় বললে একটা কাঁটা যদি রেখে দিই, এই কয়েলটা যেভাবে রোটেট করবে ওই কাঁটাটা সেভাবে ঘুরবে। এখন আমি এই কাঁটার মাথায় কতগুলা দাগ কেটে রাখলাম যে আমার এখানে যতটুকু ম্যাগনেটিক ফিল্ড প্রডিউস হচ্ছে সেই অনুযায়ী কয়েলটা যে পরিমাণ রোটেট করছে এই কাঁটাটাও সেভাবে ডিফ্লেক্ট করতেছে। তাহলে আমরা বুঝতে পারবো যে ফুল ডিফ্লেকশনের জন্য আমাদের এখানে কত কারেন্ট ফ্লো হচ্ছে, আবার ধরলাম যে তার থেকে যদি ছোট কারেন্ট ফ্লো হয় তখন ডিফ্লেকশনটা কতটুকু হচ্ছে, সেটা থেকে আমরা বের করে ফেলতে পারি যে আমাদের এখানে কারেন্ট কত।
তো আমি ধরলাম এখানে এতটুকু ডিফ্লেকশন হয় 10 মিলি অ্যাম্পিয়ার কারেন্টের জন্য, তাহলে আমি এখানে 0 দিব, এখানে 10 মিলি অ্যাম্পিয়ার দাগ কেটে দিব। তারপর বললাম যে এতটুকু ডিফ্লেকশন হয় কাঁটাটার আমাদের হচ্ছে 50 মিলি অ্যাম্পিয়ারের জন্য, তাহলে আমি বুঝতে পারতেছি এখানে আমি যে স্কেলটা দাগাবো সেটা হবে 0, 10, 50 এভাবে যেতে থাকবে। তাহলে এই কয়েলটা যে হারে রোটেট করবে ঠিক একইভাবে সে কাঁটাটাকেও এখানে সেভাবে মুভ করতে দিবে, এবং এই কাঁটাটার ডিফ্লেকশন থেকেই আমরা বের করতে পারবো যে আমাদের এখানে কারেন্ট ফ্লো কতটুকু হচ্ছে। ওকে, তাহলে এটা হচ্ছে আমাদের কনস্ট্রাকশনের মেইন ডি আর্সেম্বল মিটার মুভমেন্ট। এটা দিয়েই সাধারণত ভোল্ট মিটার, অ্যামিটার, ওহম মিটার সবকিছু এটা দিয়েই কাজ করে। তো আমাদের পার্মানেন্ট যে ম্যাগনেট মুভিং কয়েলটা সেটার কনস্ট্রাকশনটা এখানে দেখি। এটা সাইড ভিউ দেখানো হচ্ছে, এটা টপ ভিউ দেখানো হচ্ছে। এখানে আমাদের একটা কয়েল আছে পার্মানেন্ট ম্যাগনেট, সরি কয়েল না, মানে ম্যাগনেট আছে পার্মানেন্ট ম্যাগনেট, এর মাঝখানে একটা মুভিং কয়েল আছে। এই মুভিং কয়েলটা একটা অ্যালুমিনিয়ামের একটা ডিস্ক টাইপের একটা জিনিসের উপর রাখা হয়, এবং উপরে একটা স্প্রিং আছে, নিচে একটা স্প্রিং আছে, এবং এই স্প্রিং এর সাথে আমাদের কিছু বিয়ারিং লাগানো আছে যেগুলোকে বলা হয় জুয়েল বিয়ারিং। সেই বিয়ারিংটা, তারপর এখানে একটা কাঁটা লাগানো থাকে বা পয়েন্টার লাগানো থাকে, এবং এই পয়েন্টটা এভাবে মুভ করতে থাকে। তাহলে এটাই হচ্ছে আমাদের মেইন কনস্ট্রাকশন। আচ্ছা, এখন আমরা যেটা বললাম যে ডিফ্লেকশন টর্কের উপর মানে নির্ভর করে আমাদের এটা হচ্ছে কাজ করে। তাহলে এখন আমরা আসবো হচ্ছে ডিফ্লেকশন টর্কটা কিভাবে প্রডিউস হয় সেই জিনিসটা দেখতে। ওকে, তাহলে আমাদের এখানে মুভিং কয়েল, যেটা মুভিং কয়েলে যে টর্ক প্রডিউস হচ্ছে, আমি এফ এখানে লিখছি, বাট এফ হচ্ছে ফোর্স, এটা লিনিয়ার ওয়েতে। আর যদি রোটেটিং মোশনের ক্ষেত্রে চিন্তা করি, মানে লিনিয়ার মোশনের ক্ষেত্রে ফোর্স যে কথা, রোটেটিং মোশনের ক্ষেত্রে সেই করেসপন্ডিং প্যারামিটারটাই হচ্ছে আমাদের টর্ক। তাহলে আমাদের টর্কের যেই সূত্র, এটাও আমরা আগে ফিজিক্স বা কোথাও পড়ে এসেছি। সেটা কি আসে? সেটা আসে হচ্ছে, এইটা আমি একটু মুছে দিই, এটা দরকার নেই আমাদের। আচ্ছা, তাহলে আমরা টর্কের ইকুয়েশন জানি। এখানে যদি একটা পার্মানেন্ট ম্যাগনেট থাকে, নর্থ পোল, সাউথ পোল, এবং এখানে একটা কয়েল রেখে দিলাম, এই কয়েলের মধ্যে কারেন্ট ফ্লো এর পরিমাণ ধরলাম আই, এবং এটার যে প্রস্থ ধরলাম হচ্ছে ডি, এবং এটার দৈর্ঘ্য ধরলাম হচ্ছে এল। তাহলে এটার উপর এই ম্যাগনেটের কারণে যে ম্যাগনেটিক ফিল্ড, সেই ফিল্ডটা যদি হয় বি, তাহলে আমরা এখানে টর্ক পাই এন আই এ বি, এবং এটা আমি এটার অ্যাকচুয়াল ইকুয়েশন হচ্ছে সাইন থিটা থাকে সাথে। তো থিটাটা এই কয়েলটা এই ফিল্ডের সাথে কিভাবে আছে সেটা বোঝায়। তো আমি এখানে ফিল্ড এদিকে নিলাম আর কয়েলটা একেবারে হরিজন্টালি নিলাম। সো এখানে আমার 90 ডিগ্রি নিলাম। সো সাইন থিটা ইকুয়াল টু সাইন 90 হয়ে আমি এইখানকার সাইন থিটাটা বাদ দিয়ে দিলাম। সো আপাতত আমি নিচ্ছি এন আই এ বি, এমনভাবে নিচ্ছি যেন আমার এই কয়েলটা হচ্ছে বাঁকাভাবে এখানে স্থাপন করা নাই, সোজাসুজি 90 ডিগ্রি অ্যাঙ্গেলে স্থাপন করা আছে। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে এনআইএবি। এখানে বিটা কি? বি হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড, এ হচ্ছে আমাদের এটার ক্ষেত্রফল, আইটা কারেন্ট, এবং এন হচ্ছে এই কয়েলটা, রোটেটিং কয়েলটার পাক সংখ্যা। আচ্ছা, তাহলে এখন এই এ মানে ক্ষেত্রফল যেটা, সেটার বদলে আমি লিখতে পারি দৈর্ঘ্য গুণ প্রস্থ, মানে এল ইন্টু ডি, আর এখানে লিখলাম হচ্ছে বি। আচ্ছা, তাহলে এই যে ডিফ্লেক্টিং টর্ক যেটা, তো আমি এখানে নাম লিখে দিচ্ছি। সো মুভিং কয়েলের ক্ষেত্রে আমার ডিফ্লেক্টিং টর্কের যে ইকুয়েশন পেলাম, আর ডিফ্লেক্টিং টর্কটাকে নাম দেই হচ্ছে টি ডি এন আই এল ডি বি। ওকে, এখন এখানে আমার কোনটা চেঞ্জ হচ্ছে, আমি একটা পার্মানেন্ট ম্যাগনেট রেখে দিছি, সো আমার ম্যাগনেটিক ফিল্ডটা এখানে কনস্ট্যান্ট। আমি রোটেটিং কয়েল রেখে দিছি, কয়েলের দৈর্ঘ্য এবং প্রস্থ যখন ম্যানুফ্যাকচার করতেছি তখন থেকেই কনস্ট্যান্ট, এবং কয়েলে কয়টা পাক সংখ্যা আছে সেটাও আমার কনস্ট্যান্ট। এখন এখানে কিসের ভিত্তিতে সে মেজারমেন্ট করতে পারতেছে? কারেন্ট কতটুকু ফ্লো হচ্ছে। তো আমার আই যত বাড়বে বা কমবে সেই অনুযায়ী কয়েলটা রোটেট করবে, সেই অনুযায়ী আমার কাটায় ডিফ্লেকশন দেখা যাবে। তার মানে এখানে আইটাই শুধুমাত্র ভ্যারিয়েবল, আর বাকি সব কিছু আমার এখানে কনস্ট্যান্ট। সো আমি বাকি সব কিছুকে এভাবে লিখতে পারি, একটা কনস্ট্যান্ট ধরলাম জি, এবং
শুধু ভ্যারিয়েবলটা হচ্ছে আই। সো আমি এই একটা ইকুয়েশন পেলাম যেখানে কিনা জি ইকুয়াল টু এন এল ডি ডি। ওকে, এখন এখানে আমাদের একটা স্প্রিং আছে এবং স্প্রিংয়ের ক্ষেত্রেও আমরা একটা টর্ক পাবো। তো আমরা জানি স্প্রিংয়ের ক্ষেত্রে ফোর্স ইকুয়াল টু আমরা হচ্ছে কে এক্স, এখানে কে হচ্ছে স্প্রিং কনস্ট্যান্ট এবং এক্স হচ্ছে ডিসপ্লেসমেন্ট। এখন এটাকে যদি আমরা রোটেশনারি বা রোটেটিং মোশনের ক্ষেত্রে চিন্তা করি, ফোর্সটা রিপ্লেস হয়ে যাবে টর্ক দিয়ে। তাহলে এখানে স্প্রিংয়ের যেই টর্ক, স্প্রিংটা কি করতেছে, স্প্রিংটা হচ্ছে কাটার মুভমেন্টটা কন্ট্রোল করতেছে। সো আমি এখানে এই জিনিসটাকে বলবো হচ্ছে কন্ট্রোলিং টর্ক। তাহলে এখানে থাকবে স্প্রিংয়ের যে কনস্ট্যান্ট সেটা এবং রোটেশনারি যে ডিসপ্লেসমেন্ট বা আমরা বলতে পারি অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্টকে আমরা বলি হচ্ছে থিটা। এই অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্টটাই কিন্তু আমাদের কাটার ডিফ্লেকশনটা হচ্ছে বুঝাবে। ঠিক আছে, তাইলে এখানে আমরা এই স্প্রিংয়ের যেই টর্কটা সেটা যেহেতু কন্ট্রোল করতেছে বা রিস্টোর করতেছে, এটাকে কন্ট্রোলিং অথবা রিস্টোরিং টর্ক বলা হয়। সো আমি লিখলাম কন্ট্রোলিং টর্ক, এখানে আমার হচ্ছে টি সি লিখলাম, এটা হচ্ছে কে থিটা। ঠিক আছে, এখন এটা কখন স্টেবল হবে, যখন আমার এই কন্ট্রোলিং টর্ক এবং ডিফ্লেক্টিং টর্ক দুইটা হচ্ছে সমান থাকবে। এখানে কে এটা হচ্ছে স্প্রিং কনস্ট্যান্ট, লিখে দিই স্প্রিং কনস্ট্যান্ট। ওকে, তো আমাদের স্টিডি একটা ডিফ্লেকশন, মানে কাঁটাটা এভাবে ঘুরতেছে নড়তেছে, স্টিডি কখন হবে, স্টিডি হবে যখন এই ডিফ্লেক্টিং টর্ক এবং আমাদের কন্ট্রোলিং টর্কটা সমান হবে। সো আমরা এটা বলি ফর স্টিডি ডিফ্লেকশন আমাদের যে ডিফ্লেকশন টর্ক এটা ইকুয়াল টু হতে হবে কন্ট্রোলিং টর্ক। তাহলে এখন আমরা মানগুলো বসাই। টিডি ছিল আমাদের কি জি ইন্টু আই এবং টি সি ছিল কে ইন্টু থিটা। সো এখান থেকে আমরা পাচ্ছি আমাদের থিটা বের করতে হবে যে কতটুকু কারেন্টের জন্য কতটুকু ডিসপ্লেসমেন্ট, থিটা ইকুয়াল টু জি ডিভাইডেড বাই কে ইন্টু আই। সো এখানে আমরা দেখতে পাচ্ছি এই জিনিসটা পুরোটাই একটা কনস্ট্যান্ট, তার মানে একেবারে লিনিয়ারলি প্রপোর্শনাল, কারেন্ট এবং ডিসপ্লেসমেন্ট একেবারে লিনিয়ারলি প্রপোর্শনাল। তাহলে এখান থেকে আমরা একটা ইউনিফর্ম স্কেল ক্যালকুলেট করতে পারি। তার মানে এখানে সেন্স theta is linearly proportional to current, so we get a uniform scale for the instrument. Okay, আচ্ছা, এখন কোনো কোনো ইনস্ট্রুমেন্টে আমরা দেখছি যে বিভিন্ন রেঞ্জ থাকে, 0 থেকে ধরলাম 20 মিলি অ্যাম্পিয়ার মাপার একটা নব থাকে, আবার হচ্ছে 20 অ্যাম্পিয়ার রেঞ্জে মাপার জন্য একটা নব থাকে। তাহলে এগুলো আমরা কিভাবে কন্ট্রোল করি, এগুলো হচ্ছে ইন্টারনালি কতগুলা প্যারালাল রেজিস্টার ইনক্লুড করা হয় এখানে। ঠিক আছে, আচ্ছা, তাহলে এখন আমরা এই জিনিসটা পরে দেখব। আপাতত আমরা কিছু ম্যাথ সলভ করি আজকের ক্লাসে। এখানে একটা ম্যাথ দেওয়া আছে, এখানে বলা আছে আ পার্মানেন্ট ম্যাগনেট মুভিং কয়েল ইনস্ট্রুমেন্ট হ্যাজ আ কয়েল অফ ডাইমেনশন 50 মিলিমিটার বাই 12 মিলিমিটার। সো আমরা এখান থেকে আগে যেই ইনফরমেশনগুলো দেওয়া আছে ইনফরমেশনগুলো আগে এখান থেকে এক্সট্রাক্ট করি। তাহলে ডাইমেনশন যেহেতু 15/12, সো আমি বলতে পারি এ হচ্ছে 15 ইন্টু 12 মিলিমিটার স্কোয়ার, এভাবেও লিখতে পারি, অথবা বলতে পারি যে প্রস্থ বা উইথ 12 মিলিমিটার, দ্যাট মিনস 12 ইন্টু 10 টু দি পাওয়ার -3 মিটার, আর লেন্থ হচ্ছে 15 মিলিমিটার, মানে হচ্ছে 15 ইন্টু 10 টু দি পাওয়ার -3 মিটার। ওকে, তাহলে আমাদের এটা হইল দ্য ফ্লাক্স ডেন্সিটি ইন দ্য এয়ার গ্যাপ ইজ 1.8 10 টু দি পাওয়ার -3 ওয়েবার। সো বি ইকুয়াল টু 1.8 10 to the power -3 ওয়েবার পার মিটার স্কোয়ার। স্প্রিং কনস্ট্যান্ট দেওয়া আছে কে 0.14 ইন্টু 10 to the power -6 নিউটন মিটার পার রেডিয়ান। সো এটাকে আমার রেডিয়ানে রাখা যাবে না, এটাকে আমার ডিগ্রিতে নিতে হবে। সো আমি কি করব, 0.14 ইন্টু 10 to the power -6 দিয়ে গুণ করব হচ্ছে π/2। π/2 কেন, এখানে ফুল 360 ডিগ্রি ঘোরার মতো এরকম নর্মালি কাটা থাকে না, আমাদের 180 ঘুরে এতটুকু নিচ্ছি, সেটা হচ্ছে মানে 180 ডিগ্রি ঘুরে সেই হিসাবে এটাকে নিচ্ছি। আচ্ছা,
সরি 180 ডিগ্রি না, এটা হচ্ছে 90 ডিগ্রি। তাহলে এই যে আমাদের এখানে একটা দেওয়া আছে এই যে অ্যাঙ্গুলার ডিফ্লেকশন অফ 90 ডিগ্রি। সো এই কারণে হচ্ছে আমরা ধরলাম পুরো স্কেলটা হচ্ছে আমাদের 90 ডিগ্রি। সো আগেই অ্যাঙ্গুলার ডিফ্লেকশনের মানটা লিখে নেওয়া উচিত ছিল। সো থিটা ইকুয়াল টু লিখলাম হচ্ছে 90 অথবা যেটাকে বলি π/2 রেডিয়ান। সো এখানে আমাদের সবসময় যে কতটুকু ডিফ্লেকশন রেঞ্জটা থাকবে, যে কোনো একটা মিটারে 120ও থাকতে পারে, 90ও থাকতে পারে, ঠিক আছে। তাইলে number of turns required to produce angular deflection of 90 degree when current is 5 milliampere. So আমাদের current is equal to 5 milliampere. তাহলে আমাদেরকে বের করতে বলেছে number of turns, so n। তাহলে আমরা জানি যে এটার জন্য GI equal to হচ্ছে k theta. So G এখানে কি ছিল অ্যাকচুয়ালি NIA B equal to k theta। তো সব ভ্যালুই দেওয়া আছে, আমাদের এখানে নাম্বার অফ টার্ন বের করতে হবে k theta ডিভাইডেড বাই বি আই, এর কে আমি লিখলাম d ইন্টু l। তাহলে আমাদের এখানে k এর মান 0.14 ইন্টু 10⁻⁻6 ইন্টু π/2, আর এখানে b হচ্ছে জাস্ট ভ্যালুগুলো বসিয়ে দিলে আমরা মান পেয়ে যাব। ম্যাথ খুবই সোজা, 12 ইন্টু 10⁻³ আর 15 ইন্টু 10⁻³ ওকে। তাহলে এখন এটা ক্যালকুলেটরে বসিয়ে মান বের করলে এটা আসে হচ্ছে 136। তার মানে আমাদের 90 ডিগ্রি পাওয়ার জন্য 136টা টার্ন লাগবে আমাদের কয়েলে, ওকে। তাহলে আমরা নেক্সট ম্যাথে চলে যাই। নেক্সট ম্যাথে বলছে আ মুভিং কয়েল ভোল্ট মিটার, এখানে একেবারে স্পেসিফাই করে দিয়েছে ভোল্ট মিটার উইথ এ রেজিস্ট্যান্স অফ 20 ওহম। তার মানে ভোল্ট মিটারের ইন্টারনাল যে রেজিস্ট্যান্সটা সেটা দেওয়া আছে হচ্ছে 20 ওহম। ফুল স্কেল ডিফ্লেকশন 120 ডিগ্রি when a potential difference of 100 মিলিভোল্ট। তার মানে ফুল স্কেল ডিফ্লেকশন এটার 120 ডিগ্রি, এবং এই ফুল স্কেলটা আমরা কখন পাই, যখন কোথাও ভোল্টেজটা হয় 100 মিলিভোল্ট। মানে 100 মিলিভোল্ট যদি আমি এটার অ্যাক্রসে অ্যাপ্লাই করি তখনই সে ফুল স্কেল ডিফ্লেকশন দেখায়। ফুল স্কেলটা কত, এর রেঞ্জটা কত, 120 ডিগ্রি, এবং ইন্টারনাল রেজিস্ট্যান্স কত, 20 ওহম, ওকে। তাহলে ফুল স্কেল ডিফ্লেকশনের জন্য আমরা এখানে দিলাম হচ্ছে সলিউশন লিখি, এখানে আমাদের ডিফ্লেকশন হচ্ছে 100 মিলিভোল্ট ফর ফুল স্কেল, ওকে। এখন বলছে দ্য মুভিং কয়েল হ্যাজ এ ডাইমেনশন এত, আচ্ছা ডাইমেনশন দেওয়া আছে, ওন্ড উইথ 100 টার্নস, টার্ন নাম্বারও দেওয়া আছে এখানে। তাহলে লিখি হচ্ছে N100 L 30 mm, তার মানে 10⁻³ মিটার, ডি হচ্ছে 25 mm, 25 ইন্টু 10⁻³ মিটার। আচ্ছা, স্প্রিং কনস্ট্যান্ট দেওয়া আছে এত নিউটন মিটার পার ডিগ্রি। সো এটা ডিগ্রিতেই দেওয়া আছে, আমাদের আর রেডিয়ানে এসব ক্যালকুলেট করতে হবে না। ফাইন্ড দ্য ফ্লাক্স ডেন্সিটি ইন দ্য এয়ার গ্যাপ, তার মানে এখানে বি বের করতে হবে। ফাইন্ড অলসো দ্য ডায়ামিটার কপার ওয়্যার অফ কয়েল উইন্ডিং ইফ 30%। আচ্ছা আমরা আগে এটা বের করে ফেলি, তারপরের কোয়েশ্চেনটাতে পরবর্তীতে আসতেছি। তাহলে এখানে ফুল স্কেল যখন ডিফ্লেকশন তখন 100 মিলিভোল্ট। একটু আগে থিওরিতে আমরা পড়ছি সবই আসলে কারেন্ট মেজারিং ডিভাইস, কখনোই ভোল্টেজ মেজার করে না। এবং আমরা যখন টর্ক ডিফ্লেকশন কতটুকু প্রডিউস হলো সেটাও দেখলাম, সেখানে অ্যাকচুয়ালি কারেন্টের কারণেই কতটুকু ডিফ্লেকশন বা থিটা চেঞ্জ হচ্ছে সেটাই পাইছি। তার মানে এখানে যে ভোল্টেজটা দেওয়া আছে, ভোল্টেজ দিয়ে আমার আসলে কোনো কাজে নেই, আমাকে কি করতে হবে, এই ভোল্টেজটাকে কারেন্টে কনভার্ট করতে হবে। তাহলে ফুল স্কেল ডিফ্লেকশনে ভোল্টেজ পাইছি 100 মিলিভোল্ট, আমরা এখন ফুল স্কেল ডিফ্লেকশনে কারেন্ট কত সেটা বের করব। তাহলে ফুল স্কেল ডিফ্লেকশন কারেন্ট এভাবেই লিখলাম। এটা কি হবে, আমরা জানি ভি ইকুয়াল টু আই আর ওহমস ল থেকে, তাহলে আই ইকুয়াল টু ভি ডিভাইডেড বাই আর। ভিটা দেওয়া আছে 100 মিলিভোল্ট, এবং এখানে আরও একটা জিনিস দেওয়া আছে, এই যে ভোল্ট মিটারের ইন্টারনাল যে রেজিস্ট্যান্স সেটা দেওয়া আছে 20। সো এটা 20, তাহলে এটার যদি আমরা ভ্যালু বের করি সেটা আসে হচ্ছে 20 এবং 100 দিয়ে ভাগ করলে 5 ইন্টু 10⁻³ অ্যাম্পিয়ার, ওকে। তাহলে ফুল স্কেলের ডিফ্লেকশনের যে কারেন্টটা সেটা আমরা এখান থেকে পেয়ে গেলাম। তাহলে এখন কারেন্ট যেহেতু জানি, ডিফ্লেকশন টর্ক কত সেটাও বের করতে পারবো, কারণ আমাদের বাকি ইনফরমেশনগুলো এখানে দেওয়া আছে। আচ্ছা, সো আমরা এখান থেকে ডিফ্লেকশন টর্ক এটা হচ্ছে NIDLB। সো মান বসাই, নাম্বার অফ টার্নস 100, I 5 ইন্টু 10⁻³ D
30 ইন্টু 10 টু দি পাওয়ার -3, তারপর 25 ইন্টু 10 টু দি পাওয়ার -3, সবগুলো জাস্ট মান বসাচ্ছি। বি কত দেওয়া আছে? আচ্ছা, বি তো দেওয়া নেই, ঠিক আছে, তাহলে বি এর মানটা আপাতত নাই, বি আমাদেরকে বের করতে বলছে, সো এখানে বি রেখে দিলাম। তাইলে এইটা একটা ইকুয়েশন পেলাম আমরা, এই ইকুয়েশনটা থাকুক। আচ্ছা, এখন তাহলে এখানে আমাদের দুইটা আননোন, অবশ্যই আমাদের আরেকটা ইকুয়েশন লাগবে। আরেকটা ইকুয়েশন কোথায় পাবো? ওই যে স্প্রিং থেকে বা কন্ট্রোলিং টর্ক থেকে। তাহলে কন্ট্রোলিং টর্কের জন্য আমাদের যেটা দরকার, আমাদের থিটা দরকার। এখন এখানে ফুল স্কেলের কারেন্ট দিয়ে আমরা ডিফ্লেকশন টর্ক ব্যবহার করছি, তার মানে ফুল স্কেল ডিফ্লেকশন দিয়েই আমাদেরকে কন্ট্রোলিং টর্কটা বের করতে হবে। দ্যাট মিনস এখানে থিটা দেওয়া আছে ফুল স্কেল ডিফ্লেকশনে 120 ডিগ্রি সেলসিয়াস, লিখে ফেলছে ভুল করে। আচ্ছা, 120 ডিগ্রি। সো আমাদের টিসি যেটা হবে এটা হচ্ছে কে থিটা। সো কে এর ভ্যালু দেওয়া আছে 0.375 ইন্টু 10 টু দি পাওয়ার -6 ইন্টু 120। ওকে, তাহলে এখন আমরা জানি যে স্টিডি হইলে এই দুটার মান সেম হয়। তো যেহেতু এটা হচ্ছে ফুল ডিফ্লেকশন মানে ফাইনাল যে স্টিডি পজিশন, সো টিডি ইকুয়াল টু টিসি। এখন এইটা আর মান যদি বের করে রাখি এখানে ক্যালকুলেটরে, আমাদের এটা আসছিল হচ্ছে 375 ইন্টু 10 টু দি পাওয়ার -8 ইন্টু বি, ঠিক আছে। তাহলে এখানে বসালাম 375 ইন্টু 10 টু দি পাওয়ার -8 বি ইকুয়াল টু 0.375 10 টু দি পাওয়ার -6 ইন্টু 120। সো এখান থেকে বি ক্যালকুলেটর থেকে আমরা মান পাই 0.12, আর এটার ইউনিট যেহেতু বাকি সব কিছু এসআই এককে আছে, এটা ওএসআই এককে ওয়েবার পার মিটার স্কোয়ার। ওকে, তাহলে এটা আসলো। তাহলে আমাদের ফার্স্ট যে কোয়েশ্চেনটা এটা সলভ হয়ে গেছে। এখন সেকেন্ড কোয়েশ্চেনটাতে দেখি, বলছে ডায়ামিটার অফ কপার ওয়্যার অফ কয়েল, মানে কয়েলটা কি কপার দিয়ে তৈরি করা হয়েছে এবং এটা ডায়ামিটার বের করতে বলছে। ইফ 30% অফ ইনস্ট্রুমেন্ট রেজিস্ট্যান্স ইজ ডিউ টু কয়েল উইন্ডিং, তার মানে আমাদের এখানে যেই রেজিস্ট্যান্স দেখালো, ইন্টারনাল যেই ইনস্ট্রুমেন্টের রেজিস্ট্যান্স 20 ওহম, এটার 30% আসতেছে হচ্ছে কয়েল থেকে। আচ্ছা, অ্যান্ড কয়েলটা তৈরি কপারের এবং কপারের স্পেসিফিক রেজিস্ট্যান্স এখানে দেওয়া আছে। আচ্ছা, ঠিক আছে, তাহলে এখন আমরা ফার্স্টে বের করব যে আমাদের কয়েলের রেজিস্ট্যান্স কত। তাহলে যেহেতু এটা 30% অফ ফুল রেজিস্ট্যান্স, তাহলে রেজিস্ট্যান্স অফ কয়েল এটা কত হবে? এটা হচ্ছে 0.3, মানে 30% অফ ফুল রেজিস্ট্যান্স 20, এটা হচ্ছে 6 ওহম। তাহলে কয়েলের রেজিস্ট্যান্সটা আমরা পেয়ে গেলাম। এখন কয়েলের রেজিস্ট্যান্স থেকে আমাদেরকে বের করতে বলছে ডায়ামিটার। আচ্ছা, তাহলে যে কোনো একটা কন্ডাক্টরের ডায়ামিটার থেকে, ডায়ামিটার মানে হচ্ছে এটা ডাইমেনশন, একটা ডাইমেনশন এবং রেজিস্ট্যান্সের যে সূত্র আমরা জানি আর ইকুয়াল টু রো এল বাই এ। এখানে এলটা হচ্ছে লেন্থ, এ হচ্ছে এটার ক্রস সেকশনাল এরিয়া। ক্রস সেকশনাল এরিয়াকে আমরা কি লিখতে পারি? পাই আর স্কোয়ার। যেহেতু যে কোনো তারের ক্রস সেকশন করলে একটা বৃত্তাকার প্রস্থচ্ছেদই পাই, সেটা হবে পাই আর স্কোয়ার। আচ্ছা, আর রো হচ্ছে আমাদের রেজিস্টিভিটি। আচ্ছা, এখন এখানে কয়েলটা হচ্ছে এক পাক সংখ্যা না, এখানে পাক সংখ্যা বা নাম্বার অফ টার্ন আমার আছে, সো এটার সাথে একটা এন গুণ হয়ে যাবে। তাহলে আমরা এই ইকুয়েশনটা ব্যবহার করে এখন এই কয়েলের ডায়ামিটারটা বের করব। এখন এই ডায়ামিটার বের করতে গেলে আমাদের আরেকটা জিনিস যেটা লাগবে সেটা হচ্ছে এল। তাহলে এখানে এলটা কত? যেহেতু আমরা দেখলাম এই রোটেটিং কয়েলটা অনেকটা এরকম আয়তাকার আকৃতিতে আছে, তার মানে এক পাক ঘুরতে গেলে তাকে কতটুকু লেন্থ ক্রস করতে হবে। এখানে আমাদের প্রস্থ ডি এবং লেন্থ হচ্ছে এল। সো একবার যদি ঘুরে আসে তাহলে এখানে হবে 2l প্লাস ডি, মানে এটার হচ্ছে পেরিমিটার, যেটা পরিধি, হ্যাঁ 2l প্লাস ডি। তাহলে এখানে আমাদের মিন লেন্থ যেটা হবে এখন এই কয়েলটার আমাদের অলরেডি লেন্থ এবং উইথ দেওয়া ছিল। লেন্থ কত ছিল? এটা হচ্ছে 30 আর 25, তো 30 ইন্টু 10 টু দি পাওয়ার -3 প্লাস 25 ইন্টু 10 টু দি পাওয়ার -3, এটা বের করলে আসে 110 মিলিমিটার। তো 110 টু দি পাওয়ার -3 মিটার। আচ্ছা, তাহলে আমরা মিন লেন্থ যেটা পাইলাম এল, এটা এখন
আমাদের ডায়ামিটার বের করতে হবে। সো আমরা ইকুয়েশনটা লিখি আর ইকুয়াল টু রো এল বাই এ ইন্টু নাম্বার অফ টার্নস, এবং এটাকে আরও স্পেসিফাই করে লিখলে এল ডিভাইডেড বাই এ মানে পাই আর স্কোয়ার। এখন আমাদের ডায়ামিটার বের করতে হবে। সো আর বের করে এটাকে 2 দিয়ে গুণ করলেও হবে, অথবা এখানে ডায়ামিটারটা বসায় দিই, তাহলে এটা হবে হচ্ছে পাই বাই 4 ডি স্কোয়ার ইন্টু এন, মানে আর ইকুয়াল টু আমরা জানি হচ্ছে ডি বাই 2, ব্যাসার্ধ সমান ব্যাস বাই 2। ওকে, তাহলে এখন এখানে রেজিস্ট্যান্স আমরা আগেই বের করে ফেলছি 6, রো এর মান দেওয়া আছে, রো এর মান কত 1.7 × 10⁻⁸। তারপর এল আমরা বের করলাম 110 × 10⁻³ এরপর পাই বাই 4 ডি স্কোয়ার, ডি আমরা আননোন, ডিটাই বের করব, নাম্বার অফ টার্নস হচ্ছে কত 100। ওকে, সো এখান থেকে ডি স্কোয়ার ইকুয়াল টু কত এবং ডি ইকুয়াল টু কত জাস্ট ক্যালকুলেটরে বসিয়েই আমরা মান পেয়ে যাব। তো আমি জাস্ট ভ্যালুটা লিখে দিচ্ছি, ভ্যালুটা হবে হচ্ছে 0.2 মিলিমিটার। ঠিক আছে, তো ক্যালকুলেশন আশা করি করা যাবে। ওকে, তাহলে আমাদের আজকের ক্লাসে আরেকটা ম্যাথ বাকি আছে, এই ম্যাথটা একটু দেখি। এখানে বলছে দ্য কয়েল অফ আ মুভিং কয়েল ভোল্টমিটার। আচ্ছা, মুভিং কয়েল ভোল্টমিটার একটা কয়েল যেটার ডাইমেনশন দেওয়া আছে লেন্থ অ্যান্ড উইথ, নাম্বার অফ টার্নস 100, দ্য কন্ট্রোল স্পিন এক্সার্স আ টর্ক এত, তার মানে এখানে কন্ট্রোলিং টর্কটা দেওয়া আছে আমাদের। ঠিক আছে, তো গিভেন ভ্যালুগুলো আমরা আগে লিখি। গিভেন 240 × 10⁻⁶ নিউটন মিটার, এল 40 মিলিমিটার, ডি 30 মিলিমিটার। আচ্ছা, এর আগের ম্যাথে যেটা করেছি আমরা হচ্ছে এখানকার ডি এবং এই ডি কিন্তু ডিফারেন্ট, সো আমরা এখানে ডি অফ সি লিখে দিই, কয়েলের ডায়ামিটার হিসেবে লিখে দিই। ঠিক আছে, এটা আর কিছুই না, এখানে বোঝাচ্ছে ডায়ামিটার মানে ব্যাস, আর উপরে ছিল হচ্ছে উইথটা। সো এটা আমাদের কনফিউজড হওয়ার দরকার নাই, এখানে ডিসি লিখে দিলাম আমি। ওকে, তাহলে এখানে ডি দেওয়া আছে 30 মিলিমিটার। আচ্ছা, এখন ডিফ্লেকশন 100 ডিভিশন অন ফুল স্কেল। ফুল স্কেলে হচ্ছে 100 ডিভিশন, আমার এখানে ডিগ্রি কত কিছুই দেওয়া নাই, বলছে 100টা ঘর আছে ফুল স্কেলে। ইফ দ্য ফ্লাক্স ডেন্সিটি অফ ম্যাগনেটিক ফিল্ড ইন দ্য এয়ার গ্যাপ ইজ 1 এত, সো ফ্লাক্স ডেন্সিটি দেওয়া আছে এত 1 ওয়েবার পার মিটার স্কোয়ার, এটাকে অনেক সময় টেসলাও বলা হয়। এস্টিমেট দ্য রেজিস্ট্যান্স that must be put in series with the coil to give 1 volt per division। তার মানে এখানে অ্যাকচুয়ালি আমাদের রেজিস্ট্যান্স কত সেটা মাপতে বলতেছে, অনেকটা ওহম মিটারের মতো কাজ, যেটা আমি আগেই বললাম যে সব কিছুই আসলে কারেন্ট মাপে, কারেন্ট মেপে তারপর আমাদের আউটপুটটা কি চাচ্ছি সেই অনুযায়ী সেটা আমাদেরকে মানটা দেয়। আচ্ছা, তাহলে এখানে আমাদের কারেন্ট মাপার ক্ষেত্রে কারেন্টই আগে বের করতে হবে, মূল কথা হচ্ছে কারেন্ট বের করতে হবে, তারপর সেখান থেকে আমাদেরকে রেজিস্ট্যান্সের ভ্যালুটা বের করতে হবে। তাহলে এগুলো সব কিছু দেওয়া আছে, আমরা একবারে একটু সংক্ষেপে করি এটা। এখানে হচ্ছে আমাদের আমরা জানি টিসি ইকুয়াল টু টিডি। সো টিসিটা কি, টিসি এখানে ভ্যালু ডিরেক্ট দেওয়া আছে 240 × 10⁻⁶, এবং টিডি মানে ডিফ্লেকশন টর্ক, যেটা ডিফ্লেকশন টর্ক আমরা জানি NI L D B। ওকে, তাহলে এখান থেকে আমাদের বের করতে হবে আই এর ভ্যালু, তাহলে I ইকুয়াল টু 240 × 10⁻⁶ N L D B। N হচ্ছে 100 নাম্বার অফ টার্নস, তারপর L তো দেওয়া আছে 40 মিলিমিটার, মিলিমিটার লিখলাম 30 মিলিমিটার, আর B হচ্ছে 1, তাহলে মিলিমিটারকে 10⁻³ 10⁻³ লিখতে পারি, এখানেই লিখি একবারে, এই 10⁻³ আর উপরে 10⁻⁶ কাটাকাটি চলে যাবে, সো এটা 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 কাটাকাটি চলে যাবে, এখানে থাকতেছে 20। ওকে, তাহলে আমাদের এই মানটা যেটা আসে আই এর মান হচ্ছে 2 × 10⁻³ অ্যাম্পিয়ার আসে। আচ্ছা, এখন আই আমরা পেয়ে গেছি, আমাদেরকে বলছে রেজিস্ট্যান্স বের করতে, কিন্তু 1 ভোল্ট পার ডিভিশন, তার মানে 100 ডিভিশনে যেটা ফুল স্কেল, এটা যেটা আমরা পাইছি সেটা হচ্ছে ফুল স্কেল কারেন্ট।
সো 1 ডিভিশনে কারেন্ট কত? 1 ডিভিশনে কারেন্ট যেটা পাবো সেটা হচ্ছে 100 দিয়ে ভাগ হয়ে যাবে। এখন 1 ডিভিশনের কারেন্ট যেহেতু জানি, তাইলে আমাদের 1 ডিভিশনের রেজিস্ট্যান্স কত হবে। এখন এখানে একটা জিনিস বলে দিছে যে 100 ডিভিশন আছে ফুল স্কেল এবং 1 ভোল্ট পার ডিভিশন, তার মানে 1 ভোল্ট মানে হচ্ছে একটা ডিভিশন। তার মানে আমার ভোল্টেজ যখন 100 ভোল্ট তখন ডিভিশন সংখ্যা 100, ভোল্টেজ যখন 1 ভোল্ট ডিভিশন সংখ্যা হচ্ছে 1। ঠিক আছে, তাইলে এখন আমরা জানি V ইকুয়াল টু IR, এখান থেকে আর বের করব V ডিভাইডেড বাই I। তাহলে যেহেতু 1 ডিভিশনে নিছি, 1 ডিভিশনে ভোল্ট কত? 1 ভোল্ট, এবং 1 ডিভিশনে কারেন্ট তো পেয়েই গেলাম। ঠিক আছে, তাহলে এটার মান আসে হচ্ছে আমাদের 1 ডিভাইডেড বাই 2, আর 100 উপরে থাকে, সো এটা হচ্ছে 50 ইন্টু 10 টু দি পাওয়ার 3, সো 50 কিলো ওহম। ঠিক আছে, ক্যালকুলেটারে হিসাব করলেই হবে, আমি জাস্ট মুখে মুখে হিসাব করলাম। এত 10 টু দি পাওয়ার 3 মাইনাস 3 না, কারণ এই 10 টু দি পাওয়ার মাইনাস 3টা উপরে গেলে 10 টু দি পাওয়ার 3 হয়ে যাবে, এত ওহম। সো আমরা লিখতে পারি 50 কিলো ওহম। তার মানে আমাদের যেই কয়েলের রেজিস্ট্যান্সটা হবে সেটা হতে হবে 50 কিলো ওহম, যদি 1 ভোল্ট সমান 1 ডিভিশন আমরা করতে চাই। ঠিক আছে, তাহলে আমরা টর্ক ডিফ্লেকশন ইকুয়েশন দেখলাম পার্মানেন্ট ম্যাগনেটের ইনস্ট্রুমেন্ট ডিভাইসের, এবং সেই রিলেটেড 3টা ম্যাথ করলাম। সো আজকের ক্লাস এতটুকুই। থ্যাংক ইউ।